পুষ্পক কাজ সেরে একেবারে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো অফিস থেকে। না, ওর খুব প্রয়োজনীয় কোনো কাজ যে আছে এখন তা বলা ঠিক হবে না। ওর এত তাড়াহুড়োর একমাত্র কারণ হলো ওর ঘনশ্যামদা। আর ঘনশ্যামদার বাড়িতে বসা ওদের রোজকার অতি প্রিয় ওই সন্ধ্যাকালীন আড্ডা। হ্যাঁ, হ্যালো, বলছি তোরা সব আছিস কোথায়? আমি আধ ঘন্টার ওপর হলো বসে আছি একা। হ্যাঁ, আমি রাস্তাতেই আছি। আর বড়জোর কয়েকটা মিনিট মাত্র লাগবে পৌঁছতে। বলছি কি, দেরি করিস না। ঘনশ্যামদা তো জেদ ধরে বসে আছেন, অন্তত আর একজন না এলে উনি ওনার গল্প বলতে শুরু করবেন না। ঘনশ্যামদা ইনি হলেন আমাদের গল্পের অদ্ভুত এক চরিত্র, এবং আমাদের এই গল্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ এক চরিত্র বটে। যাক সেসব কথা, তোমরা সময়ের সাথে সাথে এসে সমস্ত কথাই জানতে পারবে ধীরে ধীরে। এই তো ঘনশ্যামদা, এই যে তোমার আরেক শ্রোতা চলে এলো। নিন, এবার মুখ খুলুন তো ভালোই ভালোই। হ্যাঁ, সেই ভালো। এবার শুরু করুন তো বলতে। আজকের যা আবহাওয়া মনে তো হয় না আপনার অন্য কোনো শ্রোতা আর আজ আসবে বলে। আমারও তাই মনে হয়। নিন নিন, এবার আপনার কাল্পনিক সব গল্পগুলোর মধ্যে একটা বেশ ভয়ঙ্কর রকমের গল্প বলতে শুরু করুন তো ভালোই ভালোই। আর যাই হোক না কেন, আমার মতে অন্তত এর থেকে আর ভালো দিন হতেই পারে না গল্প শোনার জন্য। মানে বসো তোমরা, আমি চাটা একটু গরম করে আনি। তবে একটা কথা বলে দিই সুমন্ত, তোমাকে বলছি কথাটা, আমার গল্পগুলো তোমার যদি কাল্পনিকই মনে হয়ে থাকে, শুধু মনোরঞ্জনের খাতিরে, আমার তো মনে হয় না তোমার এগুলো শোনার কোনো মানে হয় বলে। না, চিন্তার কোনো কারণ নেই। এই ঘটনা তো ওদের নিত্যদিনের। সুমন্ত ও ঘনশ্যাম যতটা একে অপরের বন্ধু, ঠিক ততটাই ওদের মাঝে সাপে নেউলের সম্পর্ক বর্তমান। একদিকে অবিশ্বাস্য সব ঘটনাকে সত্যি ঘটনা, নিজের সাথে ঘটা ঘটনা বলে জাহির করতে থাকা ওদের ঘনশ্যামদা, অন্যদিকে সমস্ত ঘটনাগুলিকে কাল্পনিক ভেবে শুধুমাত্র মনোরঞ্জনের জন্য শুনে থাকা সুমন্ত। তো এরকম অবস্থায় ওদের মাঝে কথা কাটাকাটি হওয়াটা বেশ স্বাভাবিক ব্যাপারই হয়ে যায়, তাই নয় কি? চা তৈরি ছিল, ওটাকে কয়লার আঁচে গরম করতে খুব বেশি সময় অবশ্য লাগলো না। গরম কালি মাখা কেটলি হাতে ঘনশ্যাম দা এসে বেশ চুপ করে বসলেন সুমন্তদের কাছে। ব্যাপার যখন এরকমই, তাহলে আর রাগ ডাকিবা করার কারণ কি? হ্যাঁ, এতদিন আমার জীবনের এমন সমস্ত ঘটনাগুলো বেছে বেছে বলে এসেছি যেগুলো শুনে তোমরা সহজেই বিশ্বাস করতে পারো। মানে আমি কোনোভাবেই অবিশ্বাসের পাত্র হতে চাইনি তোমাদের কাছে, কিন্তু এখন বুঝছি তোমরা, বিশেষ করে সুমন্ত তুমি, বরাবরই আমাকে অবিশ্বাস করে এসেছ। তাই আজ তোমাদের আমার সাথে ঘটে যাওয়া যে ঘটনার কথা বলবো, তা বাস্তব হবার, বাস্তবে ঘটার কোনো কল্পনাই তোমরা করতে পারবে না কোনোভাবে। পুষ্পক একবার ভাবলো না ঘনশ্যাম দা বোধহয় রাগ করছেন, ওকে অন্তত একটু সান্ত্বনা দেওয়া দরকার। কিন্তু যখন গোসার বসে একটা দুর্দান্ত গল্প শোনার সম্ভাবনা তৈরি হলো, সে তার ওই সান্ত্বনা দেওয়ার প্ল্যানটা মাঝপথে ড্রপ করে দিল অনায়াসেই। ওহ, কি পাগল যে এরকম সুবর্ণ একটা সুযোগকে হাতছাড়া করে দেবে এভাবেই। অতঃপর গরম করে আনা চায়ে আলতো চুমুক দিয়ে ওদের ঘনশ্যামদা শুরু করলেন ওনার ওই অবিশ্বাস্য গল্প। ঘটনাটা সেই সময়ের, তখন আমার বয়স নিতান্তই অল্প। এই সবে ঝগড়াঝাটি করে বাড়ি ছাড়া হয়েছি আমি। যখন আমি কলকাতা শহরের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি কিছু একটা কাছের সন্ধানে। বরাবরই একটা অজ বারাগায় বসবাস ছিল আমাদের। শহরের পক্ষে একদম ডাহা আনাড়ি ছেলে আমি তখন। শহুরে রহন সহন থেকে শুরু করে সমস্ত কিছুই অজানা আমার। গ্রামে আগে দেখেছি অনেককে কাজের সন্ধানে এই কলকাতায় আসতে, আমিও তাই আগু পিছু কিছু না ভেবে চলে এসেছিলাম এইখানে। শুধুমাত্র বাবার ধুতির খুঁট থেকে চুরি করে আনা যৎসামান্য টাকা ছিল আমার সম্বল, এবং যার বেশিরভাগটাই ফুরিয়ে গিয়েছিল যাতায়াতে।
হাতে যা ছিল তা দিয়ে খুব জোর এই 2-1 দিন আত্মেটাকে কাটিয়ে দেওয়া যেতে পারতো। বলো কি? তো কি করলে তারপর? কি করলাম? না করার মতোই কি বা ছিল আমার? যা করার করলো ভাগ্যই। একটা পুরো রাত ও একটা দিন না খেয়ে না ঘুমিয়ে কেটে গেল আমার। মলিন বস্ত্রে পাগল প্রায় একে ছেলে ঘুরে বেড়াচ্ছিল তখন শহর জুড়ে। সেই সময় ভিখারির এতটা দৌরত্ব ছিল না এই কলকাতাতে। কতজন তো না চাইতেই 1 পয়সা 2 পয়সা করে হাতে গুজে দিল, হয়তো বা ভিখিরি ভেবেই। খিদে পেটে কারি বা মান সম্মানে অত পরোয়া থাকে? আমিও ঘুরে প্রতিবাদ করার বদলে হাসি মুখে গ্রহণ করতে লাগলাম লোকজনের দান সমস্ত। এরপর ঘনশ্যামদা একটু থামলেন। পুষ্পকের আনা সিগারেটের বাক্স থেকে একটা সিগারেট ধরিয়ে মুখে গুঁজে একটা শুকটান নিয়ে পুষ্পকদের দিকে হাসি মুখে কয়েক পলক চেয়ে থেকে আবারও বলা শুরু করলেন। এভাবেই কেটে গিয়েছিল বেশ কয়েকটা সপ্তাহ। আমি তো কাজের চেষ্টা করাটাও ছেড়ে দিয়েছিলাম। আমি বেশ সন্তুষ্টই ছিলাম আমার এই ভিক্ষাবৃত্তির ব্যাপারটাকে নিয়ে। তখন তো আমি হাত পেতে ভিক্ষা চাইতেও শিখে গিয়েছিলাম ভালো মতোই। এরকম একটা সময় এক বয়স্ক বৃদ্ধের থেকে ভিক্ষা চাইতে গিয়ে পেছন থেকে একটা কড়া কণ্ঠস্বরে চমকে উঠেছিলাম। অরুণদা। ওই দিনটাই ছিল যেদিন আমার প্রথম অরুণদার সাথে আলাপ হয়েছিল। দেখে তো যথেষ্ট সুস্থ এবং বলবান মনে হচ্ছে। তা কোনো কাজ না করে রাস্তায় রাস্তায় ভিক্ষাবৃত্তি করে বেড়াচ্ছ কেন? ভিক্ষে করছি আমি, সেটা আমার একান্ত নিজের ব্যাপার। ওনারও তো কথার কি আছে? আর তাছাড়া আমি তো আর ওনার কাছ থেকেও কিছু চাইনি। এই দে, ফেরত দে পয়সাটা। সেদিন প্রায় জোর জবরদস্তি করেই আমার হাত থেকে বৃদ্ধের সদ্য দেওয়া পয়সাটা ফেরত দেওয়া করিয়েছিলেন বৃদ্ধকে। সেদিন বেশ খানিকটা কথা শুনিয়েছিলাম ভদ্রলোককে। আচ্ছা, এই অরুণদা ইনিই কি সে, যার কাছ থেকে আপনার এইসব তন্ত্রমন্ত্র হাজার রকমের আজগুবি বিষয়ে শিক্ষা লাভ? বলতে পারো। আমার তন্ত্রবিদ্যা চর্চার সূচনা হয়েছিল এই অরুণদার হাত ধরে। কিভাবে? হ্যাঁ, এই গল্পই শোনাবো আজ তোমাদের। যা বলছিলাম, তো সেদিন পয়সা ফেরত দেওয়া করানোর পর অরুণদা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি এই ভিক্ষাবৃত্তি ছেড়ে কোনো কাজ করতে আগ্রহী আছে কিনা। কাজ? কে দেবে কাজ? আপনি দেবেন? আপনি? হ্যাঁ, দেব আমি, যদি তুমি রাজি থাকো করতে। আর তারপর থেকেই সঙ্গী হয়ে গেলাম এই অরুণদার। ঘটনাটা ঘটেছিল ওরও দিন 15 পর। এমনিতে আমাকে রাখা হয়েছিল বাড়ির টুকটাক এটা ওটা কাজকর্ম করার জন্য। রিটায়ার্ড মানুষ অরুণদা, একার সংসার, বিয়ে থা করেননি, তাই কাজের মধ্যে সেরকম ভারী কিছু করার ছিল না আমার। বেশ নগণ্য কাজই করতে হতো আমাকে। তো যে বলছিলাম, অরুণদার বাড়িতে কাজে লাগার ঠিক দিন 15 পর একদিন সন্ধেবেলায় আচমকা আগমন হলো 2জন ব্যক্তির, এবং ওনারা এসেই হইচই শুরু করে দিলেন রীতিমতো। অরুণবাবু, বলছি তান্ত্রিক অরুণবাবুর বাড়ি কি এটা? হ্যাঁ, অরুণবাবুর বাড়ি বটে এটা, কিন্তু তান্ত্রিক আমি ইতস্তত করছিলাম। তখনও গিয়ে আমি জানতাম যে এই অরুণদা একজন রিটায়ার্ড শিক্ষকের পাশাপাশি একজন তান্ত্রিকও। আমি চুপ করেছিলাম। কখন যে পেছন থেকে অরুণদা এসে উপস্থিত হয়েছিলেন বুঝিনি। হ্যাঁ, আমি অরুণ বসাক। আপনারা আসুন ভিতরে। শ্যাম, যা আমাদের জন্য চা বিস্কুটের ব্যবস্থা করতে বল হরিহরকে। যতক্ষণে আমি চা বিস্কুটের ব্যবস্থা করে ফিরে এসেছি বৈঠকখানায়, ততক্ষণে আগত 2 অতিথিদের সাথে রীতিমতো একেবারে গপ্প গুজব শুরু করে দিয়েছে অরুণদা। হ্যাঁ, কিছু একটা করুন অরুণবাবু, খুব আশা নিয়ে আসা আপনার কাছে। কত করে দেখলাম, কতবার ঝাড়ফুঁক টুকটাক, কিছুতেই কিছু সমাধান হলো না ব্যাপারটার। শুরু থেকে বলো ব্যাপারটা। কবে কিভাবে ঘটার সূত্রপাত হয়েছিল এই সমস্ত অঘটনের? সবকিছু একধার থেকে খুলে বলো আমাকে। ঘটনা আর কি,
সব কিছু ঠিকঠাকই ছিল। মাসখানেক আগে পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল। তারপর একদিন হঠাৎ করেই শুরু হলো এই উপদ্রব। আচ্ছা, তা তোমরা আছো কতদিন ওই বাড়িতে? নতুন উঠে যাওয়া হয়েছিল নাকি বরাবরই? বাপ ঠাকুরদার আমলের ভিটে। ঠাকুরদার বাবা করেছিলেন ওই বাড়িটা। ও বাড়িতে আগে কোনোদিন এ সমস্ত ঘটতে দেখা যায়নি বলছো? একদমই না। এখনো আমার দাদু বর্তমান। ও বাড়িতে উনি পর্যন্ত এরকম কিছু দেখেননি কোনোদিন। বুঝলাম। আচ্ছা, প্রথম দিন ঠিক কি ঘটেছিল বলুন তো? সেদিন সুজয় বাড়িতে ছিল না। অফিসের কাজে রতনপুরি থেকে যেতে হয়েছিল ওকে। বাড়িতে থাকার মধ্যে ছিলাম কেবল আমি, মা, বাবা আর দাদু। শীতকালের রাত, তার উপর গ্রামগঞ্জের ব্যাপার। 7:30-8টার মধ্যেই একেবারে নিস্তব্ধ নিশুতি রাত। সেদিন আমরাও সকাল সকাল খেয়ে শুয়ে পড়েছিলাম। মাঝরাত হবে তখন। কি একটা চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল হঠাৎই। মার গলা হেই হেই করে কিছু একটা তাড়ানোর চেষ্টা করে চলেছে ক্রমাগত। ব্যাপার কি? ঘর থেকেই হাঁক পারলাম, মা, হলো কি? এত রাতে কাকে তাড়াচ্ছ ভাবে? এমনিতেই মার গলা ছাড়া আর কিছু শুনতে পারছিলাম না। কুকুর টুকুর কিছু? আরে দেখ না, একটা বেড়াল কখন থেকে কেঁদে চলেছে এক নাগাড়ে। ও চুপ করে যাবে এমনি। যা শীত পড়েছে, কনকনে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, এই এত ঠান্ডায় ওরা যাবেই বা কোথায়? থাকে তো থাকুক না বারান্দায়, অসুবিধা কোথায়? ওরে, রাত দুপুরে বাড়িতে বেড়ালের কান্না যে অশুভ রে। বাড়ির লোকের অমঙ্গল হয় ওতে। আরও কিছু বলেছিল হয়তো মা, কিন্তু সেসবের কিছুই আমি আর বুঝতে পারলাম না। হ্যাঁ, কান্নার একটা আওয়াজ পাওয়া যাচ্ছে বটে, আর ওটা আসছে আমার এই ঘরেরই জানলার ঠিক পিছন থেকে। তবে মা যেমনটা বলছে, ব্যাপার ঠিক তেমনটা নয়। ওটা কান্না ঠিকই, তবে আদেও কোনো বেড়ালের নয়। ওটা একটা মহিলা কণ্ঠ, মানুষের কান্না ওটা। বলতে গেলে এটাই ছিল এসব কিছু সূত্রপাত। এখন তো প্রায় প্রতি রাতেই শোনা যায় ওই কান্নার স্বর, কিন্তু সাহস করে কান্নার সুর অনুসরণ করে বেরিয়ে গেলেও দেখা যায় না কিছু। ঠিক কত প্রহরে ঘটে থাকে এই সমস্ত? নির্দিষ্টভাবে না বলতে পারলেও হ্যাঁ, ওই রাত 1টা-1:30টার কাছাকাছি হবে। এরপর ওটা চলতে থাকে বাকি সারা রাত, একেবারে ভোরের আলো ফোটার আগে পর্যন্ত। আচ্ছা, এতটা তো বোঝা গেল। শুধু কি এটাই? অরুণদার প্রশ্নটাই করতে যা দিন, দুজনেই একত্রে প্রবল প্রতিবাদ করে ওঠে সে কথার। না, একদমই না। শুধু ওই রহস্যময় কান্না শোনা গেলেও তো হতো। ব্যাপার যে আরো ঘোরতর। এখন রীতিমতো সারা রাত কারোর হেঁটে বেড়ানোর শব্দ পাওয়া যায়। এ বাড়ি থেকে শুরু করে পুরো বাড়িময় কেউ যেন ঘুরে বেড়ায় সারা রাত। ভয়ের চোটে রাতে ঘর থেকে বেরোনো পর্যন্ত বন্ধ আমাদের। বাঁচান আমাদের, আমরা বেশ সমস্যায় পড়েছি। দয়া করে এখান থেকে আমাদের উদ্ধার করুন। যা করে হোক এই চরম বিপদ থেকে উদ্ধার করুন আমাদের। অরুণদা হয়তো বা আবারও প্রশ্ন করে বসেছিলেন। ব্যাস এতটুকুই কি ঘটনা? আর মিথ্যা বলবো না, আমারও তখন ঠিক এমনটাই মনে হয়েছিল। না, ব্যাপার শুধুমাত্র এতটাই হতে পারে না কখনো, আর হলেও তাই। এখন এই কদিন তো রীতিমতো অত্যাচার শুরু হয়ে গিয়েছে। প্রতিদিন বাড়ির উঠোনে এত এত কিসের সব যেন হাড়গোড় পড়ে থাকতে দেখা যাচ্ছে। এই গতকালই তো আমাদের পোষা গরুটাকে মেরে গেছে ওই শয়তানি। গোয়ালের আমুর শরীরের অর্ধেকটা শুধু পড়ে থাকতে দেখা গিয়েছিল, বাকি অর্ধেকটা কে যেন খুবলে খুবলে খেয়ে গিয়েছিল রাতারাতি। ঘনশ্যাম দা এবার থেমে প্যাকেট থেকে আরো একটা সিগারেট বার করে মুখে গুঁজে ধরিয়ে একটা শুকটান দেয়। বুক ভরে নিকোটিনের স্বাদ গ্রহণ করে আবারও দ্বিগুণ জোশ নিয়ে বলতে শুরু করেন। শেষ পর্যন্ত ঠিক হলো কাল বিকেলের দিক করে
আমরা গিয়ে উপস্থিত হব সন্তোষকর। কিচ্ছু চিন্তা করতে হবে না, অরুণদা গিয়ে সব ঠিক করে দেবেন। ভেবেছিলাম অরুণদা একাই যাবে, আমাকে হয়তো এই বাড়ি দেখাশোনার দায়িত্বে দিয়ে যাবেন, কিন্তু উনি আমাকেও সাথে নিয়ে যেতে চাইলেন। যাক, তাও একটু হলেও এই কংক্রিটের জঙ্গল থেকে নিস্তার পাবো ভেবে মনটা ভালো হয়ে গেল। এই শহরের ব্যস্ততা ও কোলাহলের চেয়ে গ্রামের ওই নিস্তব্ধতা ও ভূতের উপদ্রব বেশ ভালো। সুজয় ও অমৃত যে এমনিতে বেশ ভদ্র ঘরেরই সন্তান তা দেখে ভালো মতোই বোঝা যায়। এরকম এক অস্বাভাবিক রকমের বিপাকে পড়ে নাওয়া খাওয়া নেই, তা ওদের কথাবার্তায় ও রহন সহনে আভিজাত্যের ছাপ সহজেই লক্ষ্য করা যায়। সেরকম কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ছাড়াই উত্তেজনায় কেটে গেল সেই দিনটা। আমাদের ভূত প্রেত অজানা সমস্ত কিছুতেই একটা টান থেকেই থাকে সকলে, আর আমিও কিছুমাত্র ব্যতিক্রমী ছিলাম না এই বিষয়ে। হ্যাঁ, ভয়ও অবশ্য করছিল কিছুটা, কিন্তু তার চেয়েও আমি বেশি উৎসাহিত ছিলাম সেই সময় ভূতের দর্শন পেতে। সুকুমারগঞ্জ খুব একটা নিকটে নয় অবশ্যই কলকাতার, তাই বিকেলের মধ্যে ওখানে পৌঁছাতে চাইলে দুপুরের মধ্যেই বেরিয়ে পড়া দরকার। কমসে কম 4-5 ঘন্টা দূর তো হবেই ওদের গন্তব্য। পরদিন দুপুর নামার সাথে সাথেই আমরা রওনা দিলাম সুকুমারগঞ্জের উদ্দেশ্যে। অরুণদার গাড়িতেই আমাদের যাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। সে দিনটার শুরুটা হয়েছিল বেশ অপূর্বই। ধীরে ধীরে শহর ফুরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম এক অজানা পরিচিতিহীন গ্রামের উদ্দেশ্যে। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে আশেপাশের সবুজের রং গাঢ় হতে শুরু করেছিল ধীরে ধীরে। শহর কলকাতায় কংক্রিটের জঙ্গল ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম দূরে দূরে ওই অজানা রহস্যময় সন্তোষগড়ের উদ্দেশ্যে। এই যে চলে এসছেন আপনারা, এই আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ। বুঝলেন, এক মুহূর্ত আর এ বাড়িতে থাকতে ভরসা পাচ্ছি না। ভরসা না পাওয়ারই কথা, আর সেই কথাটা আমরা এই মিনিট কয়েকেরও কম সময়ে বেশ ভালো মতোই টের পেয়ে গিয়েছিলাম। এ কি, এ সমস্ত হলো কি করে? আর হলো কি রে? চলুন আপনারা ঘরে চলুন, প্রথমে হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নিয়ে তারপর না হয় এই সমস্ত নিয়ে পড়া যাবে। একটা ছোট্ট প্রশ্ন ছিল ঘনশ্যামদা, বলছিলাম সেদিন সুকুমারগঞ্জে ওই ভুতুরে বাড়িতে পৌঁছে ঠিক কি দেখেছিলেন আপনারা? আগেই বলেছি, আগতদের দেখে বনেদি বংশের বলেই মনে হয়েছিল। তো গিয়ে দেখি কিনা ওদের সেই কেলে জমিদার বাড়ির ন্যায় রাজকীয় বাড়িটাকে কি যেন একেবারে তছনছ করে গেছে রীতিমতো। অন্দরমহলের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছুই কে যেন নিখুঁতভাবে ভেঙে ছড়িয়ে দিয়ে গেছে সারা বাড়ির উঠোনময়। কোনো বাড়িতে ডাকাতি পড়লেও মনে হয় না বাড়ির এতটা খারাপ অবস্থা হয় বলে। শুধু কি তাই, বাড়ির উঠোনময় ভাঙা আসবাবপত্রের ছড়িয়ে ছিটিয়ে থাকার সাথে সাথে সাদা ফ্যাকাশে হয়ে আসা আজ চেবানো হাড়গুড় ছড়িয়ে আছে সর্বত্র। তাই সব মিলিয়ে পরিস্থিতি দেখে ভয় ও ঘেন্নায় বমির উদ্রেক হয়েছিল আমার। এমনিতেই আমাদের গন্তব্যে পৌঁছতে পৌঁছতে বিকেল প্রায় পড়ে এসেছিল, আর অবশিষ্ট বিকেলও প্রায় সবটাই কেটে গিয়েছিল জিরোতে। যখনকার কথা বলছি ততক্ষণে বেশ আঁধার নেমেছে। আশেপাশে ঘিরে থাকা দৈত্যসম গাছপালাগুলোর জন্য অবশিষ্ট থাকা আলো থেকেও বঞ্চিত হতে হচ্ছিল আমাদের। ঠিক এইরকম সময় অরুণদা বলে উঠলেন, শ্যাম, বাগানের দিকটা থেকে একটু ঘুরে আসা যাক। এইরকম সন্ধে নামো সময় ওই বাগানে যাবার কথা শুনে আমার পিলে বেশ শুকিয়ে উঠেছিল। আমার এখনো বেশ ভালো মতোই মনে আছে। বাগানে? হ্যাঁ, বাগানে। মানে এখন? কেন, কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা না, তা থাকবে কেন? আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। আর কি করা, মালিকের ইচ্ছা বলে কথা। অরুণদার আমি তড়িঘড়ি বেরিয়ে পড়লাম বাগানের উদ্দেশ্যে। বুঝলি শ্যাম, যারই কুদৃষ্টি এই বাড়িতে পড়ে থাকুক না কেন, সে ঠিক ছোটোখাটো কোনো ভূত প্রেত বা ওই ধরনের কিছু না। এ হচ্ছে অন্য জিনিস,
আমি গন্ধ পাচ্ছি তার। এ বাড়িতে নির্ঘাত কাল রাত্রি নেমেছে। এমনিতেই সে গেলে আমলের বাড়ি, তার উপর ভূতের উপদ্রবের কথা শুনে ও দেখে গাটা একটু চমচমি করছিল। এখন আবার তার উপরই ভর সন্ধ্যায় খিড়কি দরজা দিয়ে স্যাঁতস্যাঁতে এই সরু রাস্তা বেগি বাগানে যেতে যেতে অরুণদার এরকম অদ্ভুত মার্কা কথাবার্তা, ভয়ের চোটে পিলে চটকে একেবারে ৭৪ হয়ে আসছিল। তাও আমি অরুণদাকে টের পেতে দিলাম না, একটু জোর করে হেসে উঠে বললাম, গন্ধ পাচ্ছেন মানে? কি যে যাতা বলেন, কাল রাত্রি বলে কিছু হয় নাকি? আর তাহলেও মানে বাস্তবে হয়ে থাকলে ওর আবার গন্ধ পাওয়া যায়? অরুণদা আমার করা রহস্যের কোনো রূপ উত্তর করলেন না, শুধুমাত্র একটু থেমে মুচকি হেসে আবার এগিয়ে চললেন। ঘনশ্যামদা, বলছিলাম কাল রাত্রি কি জিনিস? কাল রাত্রি আর কিছু না, কাল রাত্রি হলো এক অশুভ সময়কাল। আমরা কাল রাত্রি বলে থাকি তাকেই, যে রাতে কিনা মৃত্যু নেমে আসে। তো এটা সেটা প্রশ্ন করতে করতে হেঁটে চলেছি আমরা, আমিও অরুণদা, বাগানের উদ্দেশ্যে। আচ্ছা অরুণদা, বলছি আমরা বাড়ি ছেড়ে প্রথমে এই বাগানের দিকে যাচ্ছি কেন? মানে ঘটনাগুলো তো ওই বাড়িতেই। না, ও বাড়িতে কিচ্ছু গোলমাল নেই, তাহলে আমি তা আগেই টের পেয়ে যেতাম। গন্ডগোল অন্যখানে। যত এগিয়ে যাচ্ছি ওই গন্ধটা কেবলই প্রবল হয়ে চলেছে। এরপর আরো কিছুটা এগিয়ে গিয়েছিলাম আমরা। তারপর একসময় কয়েকটা মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে দূরে কিছু একটা ভালো করে পর্যবেক্ষণ করে সেদিন ফিরে যেতে চেয়েছিলেন অরুণদা। ব্যাপার তাহলে এই। ঘনশ্যাম, ফিরে যাই আজ। এই সন্ধ্যায় আঁধার নামার পর ওখানে যাওয়া আমাদের উচিত হবে না। অরুণদা কি সেদিন কিছু দেখেছিলেন? মানে যে রোজ রাতে কেঁদে বেড়াতো বাড়িময়, ওটাকে কি সেদিন দেখা গিয়েছিল? সত্যি কথা বলতে সেদিন ঠিক কি যে দেখেছিলেন অরুণদা তা আজও আমি বলতে পারবো না। কি দেখেছিলেন আবার? ওই ভূতনিকেই দেখে থাকবেন হয়তো। ঘনশ্যামদার শোনানো গল্পে সাধারণত ওই রকমটাই তো হয়ে থাকে। এই তুই চুপ করবি একটু? ঘনশ্যামদা, আপনি বলে যান, ওই সুমন্তর কথায় কান দেবেন না। কি দেখেছিলেন ঠিক তা না জেনে থাকলেও আমি বুঝেছিলাম উনি সেদিন বেশ ভয় পেয়েছিলেন। ওই শেষ ও প্রথমবারের মতো ভয় পেতে দেখেছিলাম অরুণদাকে। হ্যাঁ, বাগান থেকে ফিরে কেটে গেল বেশ খানিকক্ষণ। রাত বেড়ে চলেছে, আর তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে কুকুর শিয়ালের গলা ফাটানো চিৎকার। আমি গ্রামের ছেলে, কিন্তু বলতেই হয় এত তীব্র শিয়ালের ডাক আমি তো অন্তত আগে কখনো শুনিনি। কয়েকটা তো এই বাড়ির দেওয়ালের ওপারেই ডেকে চলেছে বলে মনে হচ্ছে। আসলেই ভুতুরে বাড়ি বটে এটা। অন্য দিনের মতো সেদিনও রাতের খাওয়া সারা হয়ে গেল সকাল সকাল। বাড়ির লোক সমস্ত যেন খেয়ে একবার ঘরে ঢুকতে পারলে বেঁচে যায়, এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে আছে ওরা। লক্ষ্য করলাম বাড়ির এতগুলো ঘর ফাঁকা পড়ে থাকলেও ৪-৪টে লোক একটা ঘরেতেই শুয়ে পড়ল। আমাদের অবশ্য দুটো ঘর দেওয়া হলো। নিচের তলায় নাকি ওর উপদ্রব বেশি, তাই ওদের পাশের ঘরটাতেই দোতলায় আমাদের থাকার ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু ওই যে আমাদের অরুণদা, এই মাঝখান থেকে নাক গুলিয়ে বসলেন উনি। না, আমরা তো আর এ বাড়িতে ছুটি কাটাতে আসিনি, এসেছি একটা দায়িত্ব নিয়ে। আমরা বরঞ্চ নিচেতেই থেকে যাই। এই রে, মনে তো হচ্ছে বেশ ভয়ই পেয়ে গেছিস তুই। না, এভাবে না বলে কয়ে ঘর ছেড়ে চলে যাওয়াটা আমার একদমই উচিত হয়নি, বিশেষ করে এরকম একটা জায়গায় আর এরকম বিশেষ একটা সময়। সে ঠিক আছে, কিন্তু এত রাতে আপনি গিয়েছিলেন কোথায় বলুন তো? তা সে তুই নিজে গিয়েও তো দেখে আসতে পারিস। বলে অরুণদা ওনার দেওয়ালে ঝোলানো হাত ব্যাগটায়
কি যেন হাতড়াতে লাগলেন। কোথায় গেল ওটা? এর বড় মুহূর্তেই বললেন, এই তো পেয়েছি। বলেই একটা লাল সুতো ব্যাগ থেকে হাতড়ে বার করে আমার বা হাতের কবজিতে বেঁধে দিলেন বেশ শক্ত করে। নে, এবার দেখে আয় ছটফট। আমি মানে কি দেখে আসো? আর কোথায়? যা বলছি তাই কর না। এত বড় ছেলে, কথায় কথায় ভয় পেলে চলে? সামনের মোরামের রাস্তা বেয়ে কিছুটা এগিয়ে গিয়ে এ বাড়ির দিকে চেয়ে দেখলেই বুঝে যাবে সবটা। হ্যাঁ, আরেকটা কথা, এমনটা করার কোনোরূপ ইচ্ছা সেদিন আমার না থাকলেও আমি না করতে পারলাম না অরুণদাকে। মনে হাজার রকম চিন্তা ভাবনা ও ভয় নিয়ে দু এক চিলতে সাহস সম্বল করে দুরু দুরু বুককে বাড়ির সামনে লাল মাটির রাস্তা বেয়ে এগিয়ে চললাম আমি অরুণদার কথা মতো। নয়তো আমার মনের ভুলই হয়ে থাকবে। আমার যেন মনে হতে লাগলো কেউ ঠিক পিছু করছে আমার। একজোড়া পা, হ্যাঁ, একজোড়া পা ঠিক আমারই পায়ের তালে তালে একই ছন্দে নুপুরের মৃদু ধ্বনি তুলে হেঁটে চলেছে ঠিক আমার পিছু পিছু। অনুসরণকারিণী এতটাই কাছে রয়েছে আমার, আমি যেন তার নিঃশ্বাস নেওয়ার আওয়াজটা পর্যন্ত স্পষ্ট অনুভব করতে পারছি। আশপাশটা যেন সম্পূর্ণ বিষাক্ত হয়ে পড়েছে ওর উপস্থিতিতে। কেমন একটা বোটকা মরা পচা গন্ধে ম করছে আশপাশটা। একবার মনে হলো না, ঘুরে দেখি ব্যাপারটা কি, কিন্তু বড়ক্ষণে মনে পড়ে গেল অরুণদার বলা কথাটা। তবে খবরদার, কখনোই ভুল করে ওই ছাতিমতলা পার না করে পিছু ফিরে চেয়ে দেখবি না, তাহলে কিন্তু ঘোর বিপদ। আমার ওই কয়েক গোছা লাল সুতো তোকে বাঁচাতে পারবে না কোনোভাবে, তেমনটা যদি হয়। নতুন জায়গা, তার উপর ভরা পূর্ণিমার চাঁদের আলো কেন জানি এই গাঢ় অন্ধকার কিছুতেই ভেদ করতে পারছে না। সে এক অদ্ভুত ব্যাপার। হাঁটছি তো হাঁটছি, তবে কি ওই ছাতিম গাছটা ফেলে এলাম নাকি? ডান দিকে না বাদিকে পড়বে বলছিল ওটা, কিন্তু তখনও পিছু ফিরতে কিছুতেই সাহস পাচ্ছি না। যদি ওই ছাতিম তলাটা অবধি না পৌঁছে থাকি, শুধু শুধু কি এই অতি প্রিয় প্রাণটাকে নিয়ে জুয়া খেলাটা ঠিক হবে? রাস্তার মাঝে দাঁড়িয়ে এই সমস্তই ভাবছিলাম। লক্ষ্য করলাম আমার থেমে যাওয়ার সাথে সাথেই থেমে গেছে ওই একজোড়া পদ শব্দটাও। শুধু একটা ঠুংঠাং শব্দ পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে। কান পেতে শুনলাম সধবা মেয়ে মানুষের হাতের শাখা পলা ও নোয়ার মাঝে টোকাটুকিতে যেরকম শব্দধ্বনির উৎপত্তি হয়, ঠিক সেই শব্দ। কেমন একটা ঘোর লেগে যাচ্ছে আমার। না, এখন আর ওই বোটকা দুর্গন্ধটা পাচ্ছি না, তার বদলে এখন আশপাশটা ভরে উঠেছে এক মৃদু অথচ তীব্র আকর্ষণীয় সুবাসে। আমার অগোচরে আমাকে ধীরে ধীরে কেমন যেন একটা মায়ার বদ্ধ করে ফেলেছে ওই গন্ধটা। মনে হচ্ছে একবার ঘুরে দেখতে পারলেই শান্তি। সে যাক না প্রাণ, তাতে ক্ষতি নেই, কিন্তু ওই সুমধুর সুবাস যার তাকে দেখা আমার চাই, এক অপ্রতিরোধ্য আকর্ষণ। সব ভয় দুশ্চিন্তা এক নিমেষে মন থেকে উবে গেল হঠাৎ। সেদিন কি যে দেখেছিলাম তা তোমাদের বুঝিয়ে বলা আমার পক্ষে সম্ভব না। সে কি রূপের বাহার ও সৌন্দর্যের কোনো ব্যাখ্যা হয় না, হতে পারে না। যেন স্বর্গের কাল্পনিক কোনো পরী নেমে এসেছে বাস্তব এই পৃথিবীতে। আমার গলা শুকিয়ে একেবারে কাঠ। না ভয় নয়, বরঞ্চ কিছুটা অবিশ্বাস ও উত্তেজনায়। ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছিলাম না। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, ওর উপস্থিতিতে কোনো এক জাদু বলে হঠাৎ করে যেন ওই দমবন্ধ ভাবটা কেটে গেছে। এমনি পরিবেশটা হঠাৎই যেন স্বাভাবিক হয়ে উঠেছে। স্বাভাবিক কি বলা যায়, আশপাশটা স্বর্গীয় হয়ে উঠেছে হঠাৎই ওর উপস্থিতিতে। এভাবে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে চেয়েছিলাম ওই নারী মূর্তির দিকে। 1 মিনিট না, 1 ঘন্টা, তা বলতে পারবো না।
সময়ের কোনোরূপ জ্ঞান ছিল না সেই সময়। এরপর ঘোর কিছুটা কাটার পর নিজেকে সামলে নিয়ে ওই পরী সদৃশ্য মহিলাকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে যাচ্ছিলাম যতদূর মনে পড়ছে। তখনই খেয়াল হয়েছিল ব্যাপারটা। এখান থেকে অমৃতদের ওই বাড়িটা স্পষ্ট দেখা যায়। অবাক করা ব্যাপার এই যে কেমন একটা অস্বচ্ছ বলয় যেন ঘিরে রেখেছে বাড়ি শহর আশেপাশের কিছু জায়গাকে। চাঁদের আলো যেন ওই সীমানায় প্রবেশ করতে পারছে না কোনোভাবেই। অন্ধকারের মাঝে কেমন যেন আরো গাঢ় অন্ধকারে ডুবে আছে বাড়িটা। সব কিছু দেখেও যেন কিছুই দেখলাম না। সমস্ত কিছু নজরআন্দাজ করে লেগে পড়লাম ওই রহস্যময়ী নারী মহিলার সাথে আলাপ জমাতে। কিন্তু শত চেষ্টার পরও আমাদের কথা হলো না। কেউলি মুখে লাস্যময়ী এক হাসি নিয়ে তাকিয়েই রইলই নারী। ওর মুখের ভাবও কেমন যেন কাল্পনিক, কেমন যেন রহস্যময়। অন্তরের কোনো গহ্বরে লুকিয়ে থাকা ভয়টা আবারও মাথা চাড়া দিয়ে উঠল। আমি অরুণদার কথা মতো আবারও পিছু ফিরে হাঁটা লাগালাম এবং পিছনে সমান তালে এগোতে থাকা নূপুরের ছন্দে বুঝলাম, হ্যাঁ, ওই নারী মূর্তি আবারও পিছু নিয়েছে যথারীতি। মিনিট দুয়েক হাঁটার পর বাবা সে ছাতিম গাছটাকে লক্ষ্য করলাম। আর তখনই গাছটা পার করে আসার সময় ঘটল ঘটনাটা। লক্ষ্য করলাম ওই মধুর সুবাস গায়েব হয়ে পড়েছে আবারও। তার জায়গার সেই আগের মতো আশপাশটা ভরে উঠেছে বিশ্রী এক দুর্গন্ধে। শাখাপলার টুংটাং আওয়াজের সাথে এখন যোগ হয়েছে একটা নারী কণ্ঠের মৃদু গর্জনের মতো শব্দ। কখনো তা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এক করুণ কান্নায়, আর পরক্ষণই ফিরে আসছে ওই গর্জন। যা হবে হোক, পিছু ফিরে আমি দেখবই। ঠাকুরের নাম নিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম পেছনে। এখন কোথায় সেই লাস্যময়ী নারী মূর্তি? ওর চেহারার এখন আমূল পরিবর্তন ঘটে এসেছে। আদৌ ওই জিনিসটা আর পূর্বের ও নারী যে একজনই তা ভাবা দুষ্কর হয়ে পড়ছে। ওর ভয়াবহ চেহারা আমার স্নায়ুতন্ত্রের ভিত পর্যন্ত কাঁপিয়ে তুলছে। সব শিরা উপশিরা জমে উঠেছে বরফের ন্যায়। হেঁটে পড়তে চাইছে ওগুলো। পূর্বের নারী মূর্তির স্নিগ্ধ দুচোখ এখন আগুনের ভাটার ন্যায় জ্বলে উঠেছে। তীব্র আক্রোশের দাঁতে দাঁত ঘষে এক উদ্ঘট শব্দ করে চলেছে ও। সাধ্য থাকলে এই বুঝে জ্যান্ত কিলে খেয়ে নেয়, তবেই যদি ওর কিছুটা শান্তি হতে পারে। তারপর কি হয়েছিল না হয়েছিল তা আমি ঠিক বলতে পারবো না। এরপর রুদ্ধশ্বাসে দৌড়ে লাগিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। ওই পিশাচিনিও যে পিছু নিয়েছিল তা আমি অবশ্য বুঝতে পারছিলাম ভালো মতোই। সে রাত্রের সোনা নুপুরের ঘন ঘন ঝঙ্কার আর তার সাথে ওর খিলখিলে বদ হাসি তা কখনো ভোলার না। কিরে, এত হাঁপাচ্ছিস যে? হলো কি তোর? কিছু দেখলি নাকি? মানে অদ্ভুত কিছু? অরুণদার ঠাট্টার সুরে বলা কথাটা আমি কিছুতেই সহ্য করতে পারলাম না। এটা কি ধরনের মজা শুনি? অরুণদা, এটা মোটেও কোনো রহস্যের ব্যাপার নয়। এতে আমারও প্রাণ যেতে পারত। অসম্ভব। ওই দেবীর সাধ্য কি তোর গায়ে হাত দেওয়ার? ওই লাল সুতোটাকে তুই কি নিতান্ত নিছক একটা সুতোই ভেবে নিয়েছিস নাকি? এই এক মিনিট বলছি, এটা আজগুবি মন গড়া বানানো একটা গল্প মানছি, তা বলে কি গল্পের মাথা মুন্ডু কিছুই থাকতে নেই? সুমন্ত, কি হচ্ছে কি? ঘনশ্যামদা, আপনি বলে যান তো। ও ভুল ভাল বকছে। ওর কথায় কি ভুলভাল বকছি আমি? আচ্ছা পুষ্পক, তুই বল। ঘনশ্যামদা বলছেন নাকি ওই দানবরূপী মহিলা কিনা একজন দেবী, মানে এই কিছুক্ষণ আগে যাকে পিশাচিনী বলে সম্বোধন করলেন পরক্ষণেই তিনি কিনা হয়ে গেলেন দেবী? তোমার তো দেখছি কিছুই জানা নেই। হ্যাঁ, দেবী দুর্গার কতগুলো রূপ আছে তা বোধহয় ভুলে যাচ্ছ তুমি। যা, দোস্তিক তোমারও না। সেদিন আমিও অরুণদাকে ঠিক এইরকমই একটা প্রশ্ন করে বসেছিলাম। কিছুক্ষণ আগে যে রূপ দেখেছিলাম স্বচক্ষে, তারপর ওকে দেবী হিসেবে মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমরা সচরাচর যে সকল দেবী দেবতার পুজো করে থাকি, এ তার থেকে বেশ পৃথক।
বর্তমানে বিলুপ্ত হয়ে আসা এক আদিম উপজাতি সম্প্রদায় হলো হুলক। ওদেরই আরাধ্য ছিলেন এই ইনি। ইনি? ইনি বুঝি নাম ওই দেবীর? কিন্তু কথা হচ্ছে, এরকম ভয়ঙ্কর দেবীর আরাধনা করার মানেই বা কি, যে কিনা নিজের ভক্তদের প্রাণের পেছনেই হাত ধুয়ে পড়ে থাকে? শঙ্করা ভট্টাচার্যের কাছে এর অস্তিত্ব সম্বন্ধে প্রথম জেনেছিলাম, কিন্তু অতটুকুই। ওই যা, তারপর কত জায়গায় ঘুরেছিলাম কৌতূহল নিবৃত্তের উদ্দেশ্যে, কিন্তু না, এই প্রাচীন দেবীর সম্বন্ধে আর অতিরিক্ত কিছু জানা সম্ভব হয়নি। শুধু খুব কষ্টেই এই একটা ছবি উদ্ধার করতে পেরেছিলাম। এরপর হনুন্দা দেখিয়েছিলেন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, প্রায় ঝাপসা হয়ে মুছে যেতে বসে একটা ছবি। ছবিটা ছিল একটা অপূর্ব সুন্দরী মহিলার। একটা মাঝারি আকারের কালো পাথরে নিখুঁতভাবে খোদাই করা আছে এক প্রতিকৃতি, এবং ওই প্রতিকৃতি কিছুক্ষণ আগের রাস্তার দেখা ওই পরীর ন্যায় মহিলার সাথে হুবহু মিলে যায়। এরপর সে রাতে যা কিছু ঘটেছিল আমার সাথে, কারো পিছু নেওয়া, এক অপূর্ব সুন্দর মহিলার সাক্ষাৎ পাওয়া, আবারও পিছু নেওয়া থেকে রূপ পরিবর্তন, সমস্ত কিছু খুলে বলেছিলাম অরুণদাকে। অরুণদা, এইসবের মানে কি? ওই মহিলা যদি দেবী ইনি হয়ে থাকেন তাহলে? তুই ওর ওই দুরকম রূপের কথা বলছিস তো? ওটার কারণ সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই একেবারে নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না। যতদূর সম্ভব এই বাড়িতেই, বাগানের ওই বিশেষ অংশটাতেই লুকিয়ে আছে ওর রহস্য, দেবীর দুরকম রূপের রহস্য। যে কারণেই দেবী এই বাগানের, এই বাড়ির কাছাকাছি এলে ওই রকম রুদ্রমূর্তি ধারণ করে, আবার এ বাড়ি ছেড়ে নির্দিষ্ট একটা দূরত্বে গিয়ে উনি ওনার স্বাভাবিক রূপে ফিরে আসেন। যাক, আজ আর নয়, কাল সময় করে সবকিছু খুলে বলা যাবেক্ষণ। নে, শুয়ে পড়, রাত প্রায় শেষ হতে চলল। কিন্তু কোনো ভয় নেই, অন্তত আজ এ বাড়িতে প্রবেশ করতে পারবে না, কোনো চিন্তা নেই, তুই শুয়ে পড়। এদিকে অরুণদা তো চিন্তা নেই বলেই খালাস। মিনিট দশেকের মধ্যে নিচে দিব্যি নাক ডেকে ঘুমিয়ে পড়লেন। কিন্তু বহু চেষ্টা করেও আমি দু চোখের বাতা এক করতে পারলাম না। এখনো নুপুরের ঝংকার ধ্বনি এসে চলেছে সমানে। ওই ইনি কিংবা যাই হয়ে থাকুক না কেন, ওটা আমার পিছু পিছু বাড়ি অব্দি এসে উপস্থিত হয়েছে। পরিষ্কার বুঝতে পারছি আমাদের এই ঘরটার আশেপাশেই চক্রাকারে ঘুরে চলেছে ওটা একভাবে। শুধুমাত্র নুপুরের শব্দ ঠিক জানালার কাছে এসে থামছে কিছুক্ষণের জন্য। ওলা জানালায় পাতলা একটা পর্দা মাত্র ব্যবধান। পর্দায় ওর কালো ছায়া ফুটে উঠেছে বারবার। কিছুক্ষণ জানালার সামনে থেমে তারপর বড় মুহূর্তেই আবারও শুরু হয়েছে ওর হাঁটা। আর এইসবের সাথে ওটা একটা অনবরত দাঁত কিরবির করে মুখে কী সব ভুলভাল বকে চলেছে বিশ্রীভাবে। সেই গোঙানির মতো বীজ বীজ করে বলা কথা শুনে বোঝা কিংবা ওর অর্থ বুঝতে পারা যা একেবারেই অসম্ভব। এরকম একঘেয়েভাবে নুপুরের ওর গজরানির শব্দ শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সারা রাত ওই জানালা খোলাই ছিল, উঠে ভেজাতেও আর ঠিক সাহস হয়নি। পরদিন সকালে বিছানায় চোখ খুলে দিনের আলো দেখে যেন ঘাম দিয়ে জ্বর সারল। কালকে সমস্ত ঘটনা আসলেই কি বাস্তব ছিল? কোনো বিদঘুটে স্বপ্ন টপ্ন দেখে থাকিনি তো। প্রথম তাই গতকালে সব কিছুকে দুঃস্বপ্ন মনে হলেও সে ভুল অবশ্য আমার ভাঙল খুব শীঘ্রই। ঘরের পেছনে, মানে যে ঘরে শুয়েছিলাম আমরা, তার ঠিক পিছনে জানালার আশেপাশের দেওয়ালে লক্ষ্য করলাম অজস্র আঁচড়ের দাগ। কেউ চাইলেই ভিজে বালির উপর যেভাবে অনায়াসে খালি হাত দিয়ে আঁচড় কেটে দাগ কাটতে পারে, ঠিক সেরকমটাই করে গেছে এই চুনচুরকির দেওয়ালে। না, অরুণদার কথা মতো কাল এ বাড়িতে কিছু লণ্ডভণ্ড হয়নি বটে, তবে এ বাড়িতে প্রবেশ করতে না পেরে ইনি রীতিমতো রাগ মিটিয়ে গেছে অবলা ওই পথ কুকুর কটার উপর। অবস্থা এতটাই খারাপ যে দেখে বলাও সম্ভব না ঠিক কতগুলো কুকুরের হত্যা করা হয়েছে। ওই ঘটনার ভয়াবহতা সম্পর্কে শুধুমাত্র শুনে আঁচ করা একেবারেই অসম্ভব। একমাত্র সেদিন যারা দেখেছিল নিজের চোখে, প্রত্যক্ষ করেছিল এই দৃশ্য, শুধু তারাই জানে, তারাই বুঝবে ওই ব্যাপারটা। মাঝে এতগুলো বছর পার হয়ে গেল, তা ওই ঘটনার এক বর্ণও মোছেনি আমার মন থেকে। হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু দৃশ্যটা কি
তা তো শুনি আগে। এখন টাইম মেশিন করে সময় ফিরে গিয়ে ব্যাপারটা প্রত্যক্ষ করা তো আর সম্ভব হবে না। তো দৃশ্যটা কি? 4-5টা রাস্তার কুকুর ওই চৌধুরী বাড়ির নাচের গোড়াতেই ঘোরাফেরা করত সর্বদা। গতকালও বাড়িতে প্রবেশের সময় লক্ষ্য করেছি কুকুরগুলোকে। তো ওই দেবী ইনি ওই কুকুরগুলোকে নির্মমভাবে হত্যা করে গিয়েছিলেন। সকালে ছিবড়ে হয়ে যাওয়া নারী ভুড়ি বার করা কুকুরগুলোর প্রাণহীন মৃতদেহগুলোকে স্তূপাকৃতভাবে পড়ে থাকতে দেখা গিয়েছিল। জমাট বাঁধা রক্তে আরো গাঢ় লাল হয়ে উঠেছিল সেদিন ওই মোরাম রাস্তার রং। পরে অরুণদার কাছ থেকে শুনেছিলাম যে ওই ইনি নাকি ভক্ষণ করেছিলেন ওই কুকুরগুলোকে। ওই প্রসাদ গ্রহণ করার ওটাই রীতি। যে কোনো জীবন্ত প্রাণী, এমনকি মানুষকে পর্যন্ত উনি এভাবে প্রসাদ হিসেবে গ্রহণ করে থাকেন। অর্ধেক খেয়ে এভাবে অর্ধেক ফেলে ছড়িয়ে রেখে যাওয়াই নাকি ওনার রীতি। সেদিন বিছানা ছাড়তে এমনিতেই দেরি হয়ে গিয়েছিল বেশ। বাইরে হইচই শুনে বোধহয় ভেঙে গিয়েছিল ঘুমটা। বেরিয়ে এসেছিলাম এবং উঠেই উপস্থিত হয়েছিলাম রাস্তায় ওই ভিড় ভাট্টার মধ্যে। এসবের মধ্যে খেয়াল করিনি ব্যাপারটা। বাড়িটাকে এতটা ফাঁকা ফাঁকা লাগলো কেন? বাড়ির লোকজন সব গেল কোথায়? আর ওই অরুণ দাই বা গেলেন কোথায়? প্রায় মিনিট 10 খোঁজাখুঁজির পর বাড়িতে কারোর কোনো টিকি টুকুর পর্যন্ত দেখা না পেয়ে বাধ্য হয়ে বাগানে খুঁজতে এসে বাগানের একেবারে শেষ প্রান্তে একটা বুড়ো অশ্বত্থ গাছের তলায় দেখা পেলাম সকলের। অরুণদা দেখলাম লাল বস্ত্র পরিধান করেছেন, টকটকে লাল ধুতি আর একই রকমের টকটকে লাল এক উড়নি। সুজয়, অমৃত সহ আর সকলে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। অরুণদার অদ্ভুত সব কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেছে একভাবে। সে এক অদ্ভুত ব্যাপার। একটা ধারালো ছুরির মতো জিনিস দিয়ে একভাবে খুব সাবধানে ওই পুরো অশ্বত্থ গাছের বিশেষ একটা অংশের কাঠ চিঁচে চলেছেন অরুণদা। এবং উনি এই কাজে এতটাই মগ্ন যে আমার উপস্থিতি উনি টের পর্যন্ত পেলেন না। ভাবলাম একবার ডেকে জিজ্ঞাসা করবো যে হচ্ছেটা কি এখানে, কিন্তু ওনার মুখের গাম্ভীর্যতার ছাপটাকে লক্ষ্য করে আমি সেরকমটা করা থেকে বিরত থাকলাম। ভূত তাড়ানো কি এইভাবে হয়? কোথায় তন্ত্র মন্ত্র পাঠ চলবে, ওম যজ্ঞ চলবে, কিন্তু এখানে তো দেখছি রীতিমতো গাছের ছাল ছাড়াতে বসেছেন অরুণদা। এই কিরকম ছেলে মানুষই! এরপরও আরো বেশ কিছুক্ষণ চলেছিল এই কার্যকলাপ। তাও টানা 3-4 ঘন্টা তো হবেই। এর মাঝে একটি বারের জন্য ওই মুখটি তোলেননি অরুণদা। কারুর কোনো কথার কোনো কর্ণপাত পর্যন্ত করেননি উনি। প্রথমটায় সকলের কৌতূহলের কিছুমাত্র অভাব না থাকলেও আধ ঘন্টা কাটতে না কাটতেই বাড়ির সকলের মধ্যে কৌতূহলের লেশ মাত্র খুঁজে পাওয়া সম্ভব হচ্ছিল না। আমি ঘন্টা 2 অরুণদার এই রকম সকম একভাবে দেখে গেলেও তখন একটু আনমনা হয়ে পড়েছিলাম। আর ঠিক সেই সময় গলা পাওয়া গেল অরুণদার। শ্যাম, দেখছিস, আমার সন্দেহ তাহলে অমূলক ছিল না। তাকিয়ে দেখি সে এক অদ্ভুত ব্যাপার। অরুণদা গাছের যে অংশটা এতক্ষণ ধরে কাটাকাটি চালিয়ে যাচ্ছিলেন, এখন গাছের ঠিক সেই অংশ থেকেই সোনালি রঙের কিছু একটা উকি মারছে। এগিয়ে গেলাম গাছের মধ্যে থেকে। মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এখন অরুণদা আবারও হাতে ছুরিটা চালাতে শুরু করেছেন, এখন আরো সাবধানে। প্রায় মিনিট 20 পরিশ্রমের পর গাছের মধ্যে থেকে যে জিনিসটা বার করে আনলেন অরুণদা, তা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। খুব জোর 5 থেকে 6 ইঞ্চি হবে পিতলের একটা দেবী মূর্তি, এবং যার স্বরূপ পুরোপুরি মিলে যায় কাল রাতে দেখা ওই নারীর সঙ্গে। এটাই হচ্ছে দেবীর আসল রূপ। এই দেবী স্বভাবত বিরল প্রকৃতির, শান্তিপ্রিয়। কি শান্তিপ্রিয়? ইনিকে অনেকে শান্তির প্রতীক বলে থাকে, কিন্তু ওর আরাধনা করা যার তার কম্য নয়। পদে পদে নিয়ম মাফিক চলতে হয়। একটু ভুল করলে আর নিস্তার নেই। ওই দেবীর আরাধনায় একটা ছোট্ট ভুলের কারণে এরকম ভয়াবহ পরিস্থিতির উৎপত্তি। শুধু সময়ের ব্যবধান মাত্র। কিন্তু ঘনশ্যামদা, একটা প্রশ্ন ছিল, ওই মূর্তি ওই গাছের মধ্যে এলোই বা কি করে? আর তুমি বললে না যে ওই দেবীর আরাধনায় কিছু খুঁত হলেই এরকম সমস্যা নেমে আসে? তবে কি ওই চৌধুরী বাড়ির কেউ?
সুজয় কিংবা অমৃত ওর আরাধনা করেছিল, এবং ওতেই কি কোনো খুঁত হওয়ায় দেবী রুষ্ট হয়েছিলেন? হ্যাঁ, ব্যাপারটা কিছুটা ওই রকমই। আজ ভোরবেলায় গ্রামে একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর তখনই এ গ্রামের বৃদ্ধ প্রধান সুখময় মুখার্জির সাথে আলাপ হয়। ও আর কিছু না, ও হলো অতীতের করা পাপের ফল। ওসব নিয়ে কেউ কি ছেলে খেলা করে কখনো? আমি জানতাম একদিন না একদিন এরকম কিছু একটা সাংঘাতিক ঘটনা ঘটার শুরু হবে। অতীশ চৌধুরী, অমৃতর ঠাকুরদা, ওই হলো এ সমস্তর জন্য দায়ী একমাত্র ব্যক্তি। কি কুক্ষণে যে আমি ওই দেবী ওর মাধ্যমে প্রাপ্ত হতে পারা সম্ভাব্য ক্ষমতার ব্যাপারে বলেছিলাম ওকে, ওই ঘটনার জন্য এখনো নিজেকে দোষী মনে হয়। এরপর সবকিছু বলতে গেলে দিন কাবার হয়ে যাবে, তাও আমার গপ্প শেষ হবে না। মোটামুটি ঘটনা ছিল এইরকমই যে অমৃত ঠাকুরদা বহু পূর্বে দৈবিক শক্তি লাভের উদ্দেশ্যে দেবী ইনির আরাধনা শুরু করেছিলেন। পরে ঠাকুরদা অতীশ চৌধুরীর হঠাৎ করা আত্মহত্যার পর থেকে দেবী বহু বছর অভুক্ত থাকায়, প্রতিষ্ঠিত দেবীর নিয়মিত আরাধনা না হওয়ায় দেবী ইনি কুপিতা হন। সেদিন অনেক ভেবে একটা উপায় বার করেছিলেন অরুণদা। গ্রামের বৃদ্ধ প্রধান এসবে অংশগ্রহণ করতে না দিলেও উনি দেবীর আরাধনার পদ্ধতি বাতলে দিয়েছিলেন অরুণদাকে। অরুণদা নিজেই দেবীর আরাধনায় বসবেন। দেবী ইনি এমনিতে খুবই শান্তিপ্রিয়। নতুন করে সমস্ত নিয়ম মাফিক ওনার আরাধনা সম্পন্ন করতে পারলে দেবী আবারও তুষ্ট হলে উনি হয়তো ওনার স্বাভাবিক রূপে ফিরে আসবেন আবারও, এবং ওই কাজটা করতে হবে আজকের মধ্যে, করতে হবে অরুণদাকে। পূর্ণিমা পার করে যত দিন অগ্রসর হবে ততই দেবীর ক্ষমতা বৃদ্ধি পাবে, আর সেরকমটা হতে দেওয়া যাবে না কিছুতেই। দেবীর উপাসনার জিনিসপত্র জোগাড়জাত করতেও খুব বেশি বেগ পেতে হলো না আমাদের। সে সব এক একটা অদ্ভুত অদ্ভুত রকমের বস্তু, এইসব দিয়েই নাকি ওকে তুষ্ট করা সম্ভব। একটা কালো জীবন্ত মোরগ, পোয়াতি গরুর খুরের কাটা অংশ, শিঙি মাছের গোঁপ, আর ওই রকমই অদ্ভুত অদ্ভুত রকমের দু একটা জিনিসপত্র। এছাড়াও বেলপাতা, রক্ত জবা, সাধারণ ফল, মূল, আতপ চাল, হোমের জন্য বেলকাঠ, এ সমস্ত তো আছে। তা সব কিছু জোগাড়জাতের পর সন্ধ্যে নামার আগে বাড়ির সবাইকে একত্র হতে বলতে শুরু করলেন অরুণদা। এই পরিস্থিতি থেকে বার হওয়ার এর থেকে আর ভালো উপায় কিছু আছে বলে তো আমার মনে হচ্ছে না। হ্যাঁ, বিপদের আশঙ্কা এতে যে নেই একেবারে তা বলবো না, বরং কোনো একটা অনর্থ ঘটে যাওয়ার সম্ভাবনাই বেশি। বাবা, এই কি আর কম অনর্থ হচ্ছে? তুমি যা ভালো বোঝো তাই করো, আমাদের কিছুতেই কোনো আপত্তি নেই। বেশ, তাহলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ রাতেই আমি দেবীর উপাসনায় বসব। তবে এতে শুধুমাত্র বিপদের আশঙ্কা যে কেবল আমারই থাকবে তা কিন্তু নয়। প্রথমে আমরা দেবী ইনির রুদ্ররূপের আরাধনা করব। আমাদের ডাকে দেবী এসে উপস্থিত হলে পর শাস্ত্রমতে পূজা সারার মাধ্যমে আমাদের কাজ সম্পন্ন হবে, আর হয়তোবা দেবী আবারও নিজের স্বাভাবিক রূপে ফিরে আসবেন। এরপর আরও বেশ কিছুক্ষণ সময় কেটে গেল অরুণদার আমাদের দেবী আরাধনার সম্পূর্ণ পদ্ধতি বোঝাতে বোঝাতে। কি করতে হবে আমাদের এবং বিশেষ করে কি কি করা চলবে না কোনো মতেই, সেই সমস্ত কিছু সম্বন্ধে বারবার করে বলে দেওয়া হলো আমাদের। ঠিক কাটায় কাটায় 12টা বাজার সাথে সাথেই শুরু হবে আরাধনা। অরুণদা একা হাতেই সমস্ত কিছুর আয়োজন করে চলেছেন তখন থেকে। আমার পর্যন্ত সাহায্য নিতে অস্বীকার করেছেন ভদ্রলোক। এ ছেলে খেলার জিনিস নয়, শুধুমাত্র একটা ভুল আর তাতেই পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা। চারিদিকে কেমন একটা গুমট গুমট ভাব বিরাজ করছে। এদিকে বাড়ি ছেড়ে একটু বেরোবার জো নেই। অরুণদা পরিষ্কার বলে দিয়েছেন, এই বাড়ির বাইরে কেউ যদি পা পর্যন্ত রাখে, পূজা সম্পন্ন হওয়ার আগে যা কিছু ঘটে যেতে পারে। এ বাড়ির বাইরে ওনার কোনো মন্ত্রই আমাদের আজ রক্ষা করতে সক্ষম হবে না। যাই হোক করে রাতের খাওয়াটা শেষ করে বারান্দায় বসেছিলাম আনমনে। হোমযজ্ঞের এখনো ঢের বেশি দেরি, আমাদের সকলকেই দরকার পড়বে ওখানে, তাই এখন ঘুমানোরও কোনো উপায় নেই। আকাশের ঈষৎ ক্ষয়ে আসা চাঁদটার দিকে চেয়ে
আকাশ পাতাল ভেবে চলেছিলাম। তখন হঠাৎই লক্ষ্য হলো ব্যাপারটা। আগের দিন রাতে দেখেছিলাম রাস্তার দূরের ওই ছাতিম গাছটার কাছ থেকে বাড়িটাকে ঘিরে রাখা একটা অস্বাভাবিক অতি প্রাকৃতিক ঘন কালো বলয়। ওটাকে খেয়াল করেছিলাম আগে, কিন্তু আজ যেন ওই বলয়টা আরো ক্ষুদ্র হয়ে এসেছে। ওর ভেতরের পরিসর যেন আরো ক্ষুদ্র হয়ে এসেছে। দেখতে দেখতে শুধুমাত্র এই চৌধুরী বাড়ির ওপরে শত শত ঘন কালো অন্ধকারের ন্যায় মেঘ এসে জমতে শুরু করে দিয়েছে। ওই তো দূরের বাঁশঝাড়টা বসন্তের হাওয়ায় কি দোলাই না দুলে চলেছে। কিন্তু এখানে এ বাড়িতে এক ফোঁটাও নরণচরণ নেই বাতাসের। সামনে মাথা ভারী লিকলিকে সুপারি গাছগুলো পর্যন্ত বুক ফলিয়ে দাঁড়িয়ে আছে নিশ্চুপে। ধান ক্ষেতের কুকুর শিয়ালগুলো আজ বোবা হয়ে গেছে কোনো অজ্ঞাত কারণে। সব মিলিয়ে বেশ অস্বস্তিকর এক পরিস্থিতি। বলতে গেলে অন্ধকার আর নিস্তব্ধতা ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই আজ এই বাড়িতে। রাত 11:30। ইতিমধ্যেই অরুণদা বাগানে পৌঁছে গেছে। সমস্ত হোমযজ্ঞ ওই অশ্বত্থ গাছটার সামনেই করা হবে। ওখানেই প্রতিষ্ঠিত করা হয়েছিল দেবীকে। পরে সময়ের গ্রাসে ওই গাছের মধ্যেই বিলীন হয়ে যায় ওই দেবী মূর্তি। আর দীর্ঘদিন প্রতিষ্ঠিত দেবী নিয়মিত প্রসাদ না পাওয়ায় কুপিতা হন। ঠিক 12টা বাজার সাথে সাথেই অরুণদার নির্দেশ মতো আমরা সকলে একে অপরকে স্পর্শ করে হাত ধরাধরি করে অরুণদারি বাতলে দেওয়া অদ্ভুত রকমের এক মন্ত্র জপ করতে করতে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে চললাম বাগানের উদ্দেশ্যে। রাস্তায় বারবার অনুভব করলাম কেউ যেন বারবার কানের খুব কাছে এসে ফিস ফিস করে কি সমস্ত বলে যাচ্ছে। না, নারী কণ্ঠের আওয়াজ নয় এ মোটেই, ভারী কর্কশ একটা কণ্ঠস্বর। এ ভালোই জ্বালায় পড়া গেল তো। একটা কি কম ছিল যে এখন আরো একটার উৎপত্তি হলো। গাছতলায় পৌঁছে দেখি ওদিকে জোগাড়জাত সব সম্পন্ন হয়েছে। সামনেই মাটি খুঁড়ে তেকোনা মতো একটা গর্তের সৃষ্টি করা হয়েছে, আর কতগুলো বেলকাঠ কোনাকুনি সাজিয়ে রাখা আছে তাতে। এতেই হোম সম্পন্ন হবে। গর্তের ঠিক সামনেই রাখা আছে একটা মাটির ঘট। ঘটের উপর আম শখার পরিবর্তে রাখা আছে একটা বেলপাতা, আর মাঝে একটা মাত্র রক্ত জবা। আর ওটার সামনেই চোখ বন্ধ করে ধ্যানে বসেছেন অরুণদা। অরুণদার ডান পাশে দেখলাম বৃত্তাকার একটা সাদা দাগ কাটা হয়েছে, আর ওর মধ্যে নিকষ কালো একটা মোড়ক ও কোনো রকম হেলদোল ছাড়া একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর হোমের ওই তেকুনা গর্তের বাম পাশে সাজানো আছে নানা রকমের ফল, রক্তজবা, আতপ চাল। মোটামুটি এ সমস্তই দেখতে পেলাম। তবে এসবের মাঝে দেখে বেশি অবাক হলাম একটা ব্যাপার। দেখে অবাক হলাম যে ধ্যানরত অরুণদার বুকের ওঠানামা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। উনি যেন নিঃশ্বাস বন্ধ করে বসে আছেন। ওনাকে ডাকতেও ভরসা পেলাম না। উনি আগেই বলে দিয়েছিলেন ওনার আজ্ঞা ছাড়া আমরা যেন একটু শব্দটিও না করি। কানের কাছে আবারও অনুভব করলাম কারোর ওই ফিস ফিস শব্দ। আর ওই শব্দটার মিলিয়ে যাওয়ার পর মুহূর্তে কিছুটা কেঁপে উঠলেন অরুণদা। এবার উনি ফিস ফিস করে কি যেন সব বলতে শুরু করলেন। পরে অরুণদার কাছ থেকে জেনেছিলাম ওনার ওই অদ্ভুত ক্ষমতার সম্পর্কে। বাড়ি থেকে এই বাগানে আসার পথে কানের কাছে করে চলা ফিস ফিস আর কারোর ছিল না, ওটা ছিল অরুণদারই। উনি আমাদের সুরক্ষিত রাখতে ওইভাবে মন্ত্রপাঠ করতে করতে আমাদের সাথে সাথে আসছিলেন। হ্যাঁ, অবশ্যই তা সশরীরে নয়, সূক্ষ্ম শরীরে। শুনতে একটু হাস্যকর মনে হলেও ওই অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী ছিলেন অরুণদা। ধ্যানরত অবস্থায় উনি নিজের পরমাত্মাকে নিজের শরীর থেকে পৃথক করতে পারতেন। যাক, সেসব কথা তো। আরো কিছুক্ষণ ওইভাবে ফিস ফিস করার পর শেষমেশ চোখ খুললেন অরুণদা। বাক্য ব্যয় না করে ইশারায় বসতে বললেন আমাদের। আমরাও অরুণদার পূর্বের নির্দেশ মতো একে অপরের হাত ধরাধরি করে বৃত্তাকারে বসে গেলাম ঠিক অরুণদার সামনে। হোম শুরু করা হলো। আমরা সাধারণ যেরকম হোমযজ্ঞ দেখে এসেছি সেরকমই, তাই ওটার আর ব্যাখ্যা দিলাম না। টানা 8 ঘন্টা চলল হোম। শেষে একটা ব্যতিক্রমী ব্যাপার লক্ষ্য করলাম। হোম শেষে ওই তেকোনা গর্তটায় হাতড়াতে শুরু করলেন অরুণদা। বেশ কিছুক্ষণ হাতড়ে হোমের গর্ত থেকে বার করে আনলেন
ছাই মাখা একটা ছুরি। উত্তাপে তখনও লাল টকটক করছিল ওটা। কিন্তু অরুণদা দেখলাম ওসবের ভ্রুক্ষেপই নেই কিছুমাত্র। খালি হাতেই ওই গনগনে উত্তপ্ত ছুরিটাকে ধরে বিজ বিজ করে আবারও কি একটা মন্ত্র পাঠ করে আমাদের আর কিছু বোঝার আগেই ছুরিটাকে আঙুলে বিধিয়ে দিলেন নিজের কবজিতে। হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে লাগলো নিচে থাকা মাটির ঘরটায়। ঘটের রক্ত জবার লাল রং আরো গাঢ় হয়ে উঠল অরুণদার রক্তের সংস্পর্শে। আর ঠিক এই ঘটনাটার পরই শুরু হলো ওই ভয়ঙ্কর ব্যাপারটা। এমনিতেই ওখানের একমাত্র আলোর উৎস ছিল মিটমিট করে জ্বলতে থাকা কয়েকটা প্রদীপ। যখন হোম চলছিল তখন যদিও ওরা আলোয় আশপাশটা বেশ ভালো মতোই আলোকিত হয়েছিল, কিন্তু এখন হোম সমাপ্ত হওয়ার পর ওই মিটমিটে প্রদীপগুলোর আলো মোটেই পর্যাপ্ত মনে হচ্ছিল না। বরঞ্চ ওর আলো আধারিতে আশপাশের অন্ধকারের তীব্রতা আরো বেশি করে চোখে পড়ছিল। ঘটনা এখানেই শেষ হলে তাও মানা যেত, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। প্রদীপগুলো জ্বলেও চলেছে সমানই, কিন্তু কি হচ্ছে মাঝে মাঝে যে সমস্ত আলো একেবারেই কেমন যেন গায়েব হয়ে পড়ছে। কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে এরকম আলোর ওঠানামা হয়ে চলেছে ক্রমাগত। সেই প্রথম রাতে রাস্তায় পাওয়া ওই বিকট মরা পচা দুর্গন্ধটা ফিরে এসেছে আবারও। এখন দূরে বাগানের শেষ প্রান্তে ওই বিকট দেবী মূর্তিকে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এমনিতেই স্থির দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও প্রত্যেকবার আধার নামার সাথে সাথেই প্রদীপের আলো নিভে আসার বড় মুহূর্তেই আলো জ্বলে উঠলে আরো কিছুটা এগিয়ে আরো কিছুটা নিকটে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে দেবীকে। এখন কয়েক পা মাত্র দূরে দাঁড়িয়ে আছে ওটা, মুখে সেই পূর্বের আক্রোশের চাহনি। এই বোধহয় এই মুহূর্তেই হয়তো দেখব ওটাকে আমাদের খুব কাছে, আমাদের পাশে এসে উপস্থিত হয়েছে। আর তারপর সেই মুহূর্তে প্রদীপের আলো বেশ কিছুক্ষণের জন্য নিভে গেল। সময় যেন স্তব্ধ হয়ে আছে। চরম বিপদের আশঙ্কায় কাটতে লাগলো এক একটা সেকেন্ড। অন্ধকারে এক ফোঁটা দেখা যাচ্ছে না, যেদিকেই তাকাই সেদিকেই ওই নিকষ কালো অন্ধকার। তবে প্রদীপগুলোর জ্বলন্ত শিখাগুলো বেশ ভালো মতোই চোখে পড়ছে। সে বিকট গন্ধটা প্রবল হয়ে উঠেছে। কারো একটা হিমশীতল নিঃশ্বাস অনুভব করতে পারছি আমার বাম কাঁধে, সাথে কানের খুব কাছে সেই দাঁত কর্মর করার শব্দ। একবার তো কানে খুব ঠান্ডা কিছু একটা স্পর্শ করলো বলে মনে হলো। ভয়ে আমার হৃৎপিণ্ডটাও থেমে পড়তে চাইছে। শীত দাঁড়াবে হিম শীতল অথচ গরম এক স্রোত বয়ে চলেছে, যেটা আমার শিরা উপশিরাগুলোকে জমিয়ে দিচ্ছে বরফের ন্যায়। এইভাবে ঠিক কতক্ষণ যে কাটিয়েছিলাম সেদিন তা বলতে পারবো না, তবে আমার কাছে সময়টা কয়েক ঘন্টার কম কিছু ছিল না। ইচ্ছা তো হচ্ছিল যে উঠে এক ছুটে বেরিয়ে যাই ওই অভিশপ্ত জায়গা ছেড়ে, আর নয়। কিন্তু বড়ক্ষণেই অরুণদার বলা কথাগুলো স্মরণ করে খুব কষ্টে সেই ইচ্ছা দমন করেছিলাম, কিন্তু তাও শেষ রক্ষা আমাদের হলো না। সবে মাত্র হাঁপ ছেড়েছি, দুর্গন্ধটা এখনো পাওয়া গেল। কাঁধের উপর হিমশীতল নিঃশ্বাস আর দাঁত কর্মর করার শব্দটা আর অনুভব করতে পারছি না। মাঝে 1 মিনিটও পার হয়েছে কি হয়নি, তখনই একটা মনুষ্য কণ্ঠের গগনভেদী চিৎকার শোনা গেল। কাছে থেকেই অমৃত কিংবা সুজয় বাবুই হয়ে থাকবে চিৎকারটা। আর ওই চিৎকারের প্রায় সাথে সাথেই আধারটা কেটে গেল হঠাৎ করে। সে কি দৃশ্য! অরুণদার পাশে হাঁটু গেড়ে বসে আছেন দেবী। মুখ থেকে ওনার ফোঁটা ফোঁটা তাজা রক্ত ঝরে পড়ছে। হাতে মুন্ডহীন ওই নিকষ কালো মোড়কটা ধরা। ওরা এখন এক দৃষ্টে তাকিয়ে আছে অমৃতবাবুর দিকে। কিছুক্ষণ আগের ওই চিৎকারটা বোধহয় উনি করেছিলেন। অরুণদা বিজ বিজ করে মন্ত্র পড়তে লেগেছেন আবারও। মুখে ভয়ের ছাপ স্পষ্ট। উনি ইশারায় অভয় দিলেন আমাদের, আর কোনো মতেই জায়গা ছেড়ে উঠতে মানা করে দিলেন। আমি আর সুজয়বাবু অরুণদার ইশারা লক্ষ্য করে বুকে পাথর চাপিয়ে চুপচাপ বসে থাকলেও অমৃতবাবুকে দেখলাম ওসব কিছুই খেয়াল পর্যন্ত করলেন না। ওনার চোখ যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে, চোখের পাতা পর্যন্ত ফেলছেন না। শুধুমাত্র একভাবে চেয়ে আছেন ওই দেবীর রক্তমাখা আক্রোশে ভরপুর মুখের দিকে।
এইভাবে কেটে গেল বেশ কিছুক্ষণ। তখনও দেবী ও অমৃতবাবু একে অপরের দিকে সমানে চেয়ে। সমস্যা বাঁধল এর ঠিক পরেই। দেবী ঈষৎ গর্জন করে উঠলেন। আলো আবারও নিভে এলো। আধার কেটে যেতে দেবীকে আবিষ্কার করা গেল অমৃতবাবু ঠিক এক হাতের মধ্যে। ওই দৃশ্য দেখে আমাদেরই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল একেবারে। অমৃতবাবু তো ছাড়। দেবী ইনি একবার বাম দিকে একবার ডান দিকে মাথা হেলিয়ে চলেছিল। মাথা হেললেও দেবীর দৃষ্টি কিন্তু একবারের জন্য অমৃতবাবুর দিক থেকে সরল না। আর পারলেন না দেবীর ওই ক্রূর দৃষ্টিপথ থেকে নিস্তার পেতে। শেষ অবধি অন্তিম এক আর্তনাদ করে আসন ছেড়ে পালাতে উদ্যত হয়েছিলেন অমৃত। আর সাথে সাথেই আবারও কেঁপে উঠেছিল প্রদীপের আলো। আলো ছায়ায় অস্পষ্টভাবে দেখেছিলাম সেদিন একটা জলজান্ত মানুষকে শিকার হতে ওই ইনি দেবীর হাতে। এবং দেবী ওনার ভোগ গ্রহণের রীতি মেনেই অমৃতবাবুর দেহের অর্ধেকটা রক্তমাখা অবস্থায় প্রসাদ হিসেবে ফেলে রেখে গিয়েছিলেন ওনার উপাসকদের নিমিত্ত। তারপর আর কি, অরুণদার পরিকল্পনা মতো কাজ না হলেও দেবীকে ওনার স্বাভাবিক রূপে ফিরিয়ে আনা গেলেও আপাতত সমস্যার হয়ে গিয়েছিল আপনা আপনি। দেবী ওনার মহাপ্রসাদ অর্থাৎ জীবন্ত কোনো মানুষকে ভোগ হিসেবে গ্রহণ করেছিলেন সেদিন। দেবী ইনির রুদ্ররূপী সেদিন তুষ্ট হয়েছিল ওই ভোগ গ্রহণ করে, এবং পরবর্তী 2 দশকের জন্য দুশ্চিন্তা মুক্ত হয়েছিলাম আমরা। আর পূর্বে দেবী ইনিকে চৌধুরী বংশে যে কারণে প্রতিষ্ঠিত করা হয়েছিল, অর্থাৎ অমরত্ব লাভ সহ আরো অনেক অবিশ্বাস্য ক্ষমতা, অরুণদার না চাইতেই ওই সমস্ত জিনিস লাভ করেছিলেন দুর্ঘটনাবশত দেবীকে মহাপ্রসাদ দান করে। কি সব যাতা গল্প বলে চলেছেন ঘনশ্যামদা। অরুণদা অমরত্ব লাভ করেছিলেন? আচ্ছা, এবারই প্রমাণ হয়ে যাবে সব যে ঘনশ্যামদা আমাদের সমস্ত সত্য ঘটনাই গল্পের আকারে বলেন, নাকি আজগুবি সব গল্প বলে আমাদের বোকা বানিয়ে আসছেন সেই প্রথম থেকে। বলছি, যে সময়ের কথা বলছিলেন আপনি, সেই সময় আপনার আর আপনার অরুণদার বয়স কত ছিল? আর এই গল্পের ঘটনাটা ঠিক কতদিন পূর্বের ঘটনা? এসবের সাথে আমার গল্প সত্য মিথ্যা হওয়ার কি সম্বন্ধ শুনি? বলুনই না আগে। তবে তাও 80-90 বছর আগেকার কথা তো হবেই। আর তখন অরুণদার বয়স। এতক্ষণ পুষ্পক চুপচাপ বসে গল্প শুনে গেলেও এবার ওদের ঘনশ্যামদার কথা শুনে কিছু না বলে আর থাকতে পারল না। বলেন কি ঘনশ্যামদা, এটা তো নেহাতি বাজে কথা বললেন ঘনশ্যামদা। 80-90 বছর আগের কথা হলে সেই হিসেবে তো আপনার বয়সই 100 বছরের উপর হওয়ার কথা। মানে বলছি, ওই অমর হওয়ার বরদানটা আপনার ওই অরুণদাই পেয়েছিলেন তো, নাকি কোনোভাবে আপনি? এরপর সুমন্ত রহস্য করে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওকে থেমে যেতে হলো মাঝপথেই। ওদের ঘনশ্যামদা ওই রকম অদ্ভুতভাবে হেসে চলেছে কেন? ব্যাপার কি? মুখ দিয়ে একটা টু শব্দটা পর্যন্ত বার হচ্ছে না ওনার। কেবল অপ্রকৃষ্টের মতো হেসেই চলেছেন কেবল। ঘনশ্যামদার এরকম রূপ কই ওরা আগে তো কখনো দেখেনি। অমরত্ব লাভ করেছিলেন অরুণদাই, কিন্তু কি জানো তো, অরুণদা খুব একটা শক্ত মনের মানুষ মোটেও ছিলেন না। কিছু পেতে গেলে যে কিছু খোয়াতেও হয় ওটা ওনার জানা ছিল না। দেবী ইনির কৃপায় অসীম শক্তির মালিক হওয়া সত্ত্বেও উনি মানসিক অবসাদে ভুগে চলেছিলেন। শুধু কি পরম শক্তি লাভই করেছিলেন, অমরত্ব লাভ করেছিলেন। অমরত্ব একভাবে দেখতে গেলে আমাদের সবচেয়ে বড় শত্রু সময়, ওই সময়ের ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন তিনি। শুধু কিনা এসবের পরিবর্তে শুধু 2 দশক পরপর দেবীকে মহাপ্রসাদ দান করতে হতো। মহাপ্রসাদ? মানুষ? আরে হ্যাঁ, ওটাই। দুর্ঘটনাবশত সেদিন অমৃতবাবুর স্বীকার করা আগামী 20 বছর অর্থাৎ 2 দশক পর্যন্ত দেবী শান্তই ছিলেন, কিন্তু ওর পরই দেবী আবারও চঞ্চল হয়ে উঠেছিলেন। দেবী ওনার স্বাভাবিক রূপে ফিরিয়ে আনতে অপারক ছিলেন অরুণদা, আর নরবলি দেওয়ার মতো বুকের পাটা ছিল না ওনার। এদিকে আবার শীঘ্রই দেবী মহাপ্রসাদ না পেলে সে আগের মতো মরণযজ্ঞ শুরু হওয়ার সম্ভাবনা।
অনেক ভেবে সে সময় এক সমাধান বার করেছিলেন উনি। অরুণদাস এবার নিজেই নিজেকে উৎসর্গ করেছিলেন দেবীর মহাপ্রসাদ হিসেবে, আর দেবীর সম্পূর্ণ দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। আমায় শপথ করিয়েছিলেন যে আমিও ঠিক 20 বছর পর ওই ওনার মতোই যেন নিজে আত্মত্যাগ করে দেবীর মহাপ্রসাদের ব্যবস্থা করে দিই, আর মরণকালে দেবীর দায়িত্ব আমারই মতো যোগ্য কোনো ব্যক্তির হাতে দিয়ে যায়। সেই থেকে বুকে পাথর বেঁধে আমি ওই অরুণদাকে দেওয়া শপথের রক্ষা করে চলেছি। ঘনশ্যামদা এমনভাবে কথাগুলো বলে যাচ্ছিলেন যে পুষ্পক তো ছাড়, সুমন্ত আর রহস্য করে কিছু বলতে সাহস পাচ্ছিল না। পুষ্পকের তো কেমন যেন অদ্ভুতই লাগছিল সবকিছু। ঠিক অবিশ্বাস করতে পারা যাচ্ছে না ঘনশ্যামদাকে, আবার সেইভাবে বিশ্বাস করতে চাইলেও হিসাবে ঠিক মিল খাচ্ছে না। হাজারটা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ওর মাথার মধ্যে। আচ্ছা, আপনার কথা অনুযায়ী মানে আপনার বলা সমস্ত কথাগুলোকে যদি সত্যি বলেই মেনে নিই, তাহলে তো ওই গল্পের ঘটনার 20 বছরের মাথাতেই আপনার অরুণদার প্রাণত্যাগ করার কথা। একদম, আমার এখনো স্পষ্ট মনে আছে ওই দিনটা। সেদিন আমি 35 বছরে পা রেখেছিলাম। সে অনেক অনেক বছর আগেকার কথা, কমসে কম 3 দশক। 3 দশক তো হবেই। দেখুন ঘনশ্যামদা, আমার মানতে তো ইচ্ছে হচ্ছেই না যে আপনার বয়স 90 বছরেরও বেশি, আর তাও তর্কের খাতিরে যদি মেনেই নি, তাহলেও তো আপনার অরুণদার মৃত্যুর 20 বছরের পর, অর্থাৎ আপনার 45 বছরের জন্মদিনে নিজেকে দেবীর প্রসাদ হিসেবে উৎসর্গ করে প্রাণত্যাগ করে ফেলার কথা। হ্যাঁ, এইবার ধরা খেয়ে গেলেন তো। গল্পের একেবারে শেষে এসে ঘেঁটে ফেললেন ব্যাপারটা। ঘনশ্যামদা একটুও ঘাবড়ালেন না, রেগেও গেলেন না এক ফোঁটা। একদম হিম শীতল স্বরে নিশ্চিন্তে বলে উঠলেন, কে বললো কেটে গেলাম? আমার গল্প তো শেষই হলো না এখনো। হ্যাঁ, আমি দেখেছিলাম অরুণদার কথা। অরুণদার কথা মতো পরবর্তী 2 দশক দেবীকে মহাপ্রসাদ দিয়ে সন্তুষ্ট করে রেখেছি। এ কি কম দায়িত্বের কাজ? আমি তো আর অরুণদা না যে জগৎ সংসারে সুখ শান্তির জন্য নিজের প্রাণটা দিয়ে দেব অগোচরে। এত সব শক্তি, অমরত্ব এমনি হাতছাড়া হয়েছে তো, তা আমি দিই কি করে? জগৎ সংসারের মঙ্গল, প্রাপ্ত অপরন্ত শক্তি, চির যৌবন, অমরত্ব, এগুলোর জন্য 2 দশক অন্তর একটা নরবলি তো দেওয়াই যায়। কি বলো তোমরা? তবে এখন এটাই একমাত্র চিন্তা যে আবারও দেবীকে মহাপ্রসাদ দেওয়ার সময় ঘনিয়ে এলো। বারবার নরহত্যা করতে কারই বা ভালো লাগে বলতো? নিহাত। পুষ্পক ও সুমন্তর মুখের দিকে তাকিয়ে খুব হাসি পায়। হাসি চাপার প্রবল চেষ্টা করেও শেষ পর্যন্ত বিফল হন ঘনশ্যামদা। একেবারে গলা ফাটিয়ে হেসে ওঠেন উনি। এমন গল্প শোনালাম আজ? প্রতিদিন আমার সত্যি ঘটনাগুলোকে আজগুবি বলে উড়িয়ে দেওয়া। আজ সত্যি আজগুবি একটা গল্প শুনিয়ে কেমন পিলের চমকে দিলাম তোমাদের। পুষ্পক ও সুমন্তর মুখে এবার অনেকক্ষণ পর হাসি ফোটে। যাক, ঘনশ্যামদা তাহলে মজা করছিলেন মাত্র। সত্যি ওরাও না একটা সাধারণ ব্যাপারকে ঘিরে শুধুই সেই যাকে। এরপর আরো কিছুক্ষণ আড্ডা চলে 3 জনের। সুমন্ত তো রহস্য করে নাক কান মুলে বলে যায়, রক্ষে করুন ঘনশ্যামদা, এই যে নাক কান মুললাম, এরপর আর আপনার কোনো গল্পকে অবিশ্বাস করব না, ভুল করেও না। বাড়ি থেকে সুমন্তদের বিদায় নেবার পর আবারও একা হয়ে পড়েন ঘনশ্যামদা। নিজেকে খুব অসহায় মনে হয় ওনার। ভারী একটা দীর্ঘ শ্বাস ফেলে বসে পড়েন আরাম কেদারায়। ওনার মুখে সর্বদা লেগে থাকা ছদ্মবেশী হাসিটা মুছে আসে ধীরে ধীরে। কোনো অজ্ঞাত এক চিন্তায় বেশ বিমর্ষ হয়ে পড়েন উনি। এরপর মাঝে কেটে গিয়েছে অনেকগুলো দিন। এখন আজও ঘনশ্যামদার বাড়িতে গল্প শুনতে হাজির হয়েছে অনেকেই। আজ আবহাওয়া ভালো থাকায় ওই ছোট্ট দাওয়াটায় জায়গা দেওয়ার দায় হয়ে পড়েছে। হয়তো পুষ্পকও এসে দলে যোগ দিল এইমাত্র। শুধুমাত্র ওদের মাঝে আজ সুমন্তকে লক্ষ্য করা যাচ্ছে না। শুধু আজ নয়,
এ নিয়ে বেশ কয়েকদিন হলো ও আর গল্পের আড্ডায় আসে না। শুনলাম তো চাকরিতেও বরখাস্ত দিয়ে দিয়েছে। এরকম হঠাৎ করে ছেলেটার কি হলো কে জানে। কাউকে কিছু না বলে অনাথ ছেলেটা গেলই বা কোথায়? সুমন্তর খবর এখন কেউই বলতে পারে না। তবে আমার বিশ্বাস ওদের ঘনশ্যামদা পারলেও পারতে পারেন। সুমন্তর খবর শুধুমাত্র উনি জানলেও জানতে পারেন।